আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নির্বাচনের পর আমাদের শেয়ার বাজারে কি হতে পারে। তো অ্যাকচুয়ালি আসলে আমরা ফিউচার তো কেউ এক্সাক্ট প্রেডিক্ট করতে পারবো না। সো আমরা সেই হিসাবে ঐতিহাসিক বা হিস্ট্রিক্যাল ডেটা দেখে সেটার উপরে বেস করে আমরা একটু আমাদের স্টক মার্কেটকে এনালাইসিস করব। সো সেখান থেকে আমরা বুঝার চেষ্টা করব যে নির্বাচন পরবর্তী বাজারের আচরণ কেমন হতে পারে এবং বিনিয়োগের কৌশল কেমন হওয়া উচিত। তো ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমরা শুরুতেই জানবো যে নির্বাচন কেন বাজারের জন্য গুরুত্বপূর্ণ। তো নির্বাচনের আগে আসলে যেটা হয় যে একটু অনিশ্চয়তা থাকে। আর যেমন আমরা কিছুদিন আগেও অনেকে সিওর ছিল না যে নির্বাচনটা আসলেই বাংলাদেশে হবে কিনা বা হলেও সেইটার পরবর্তী প্রেক্ষাপট কেমন থাকবে বা দেশে কোনো অস্থিতিশীলতা থাকবে কিনা, বিভিন্ন অনিশ্চয়তা ছিল। তো নির্বাচনটা যখন হয়ে যায় তারপরে মানুষ একটু সিকিউরড ফিল করে, মনে করে যে আচ্ছা ঠিক আছে, একটা নির্বাচিত সরকার যেহেতু এসেছে আগামী ৫ বছর এট লিস্ট পলিটিক্যাল যেই আনস্টেবিলিটি সেটা হয়তোবা থাকবে না বা থাকলেও সেটা ইনিশিয়ালিই থাকবে না। এট লিস্ট ১ম ২-৩ বছরের জন্য কোনো পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকবে না। আর স্মার্ট মানি কিন্তু সবসময়ই একটা স্টেবল জায়গায় যাওয়ার চেষ্টা করে। সো সেই ক্ষেত্রে সে যেইখানে সবচেয়ে বেশি স্টেবিলিটি দেখে সেইখানে যাওয়ার চেষ্টা করে এবং স্টেবিলিটির সাথে, সাথে যদি রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে তার কথাই নেই। তো নির্বাচন পরবর্তী বাজার কিন্তু এজন্যই গুরুত্বপূর্ণ যে এইখানে তখন অনিশ্চয়তা কিছুটা দূর হয়ে নিরাপত্তার দিকে আস্তে, আস্তে ধাবিত হতে থাকে। স্পেশালি সেন্টিমেন্ট অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশন। তো আমরা যেটা বুঝলাম যে আসলে রাজনৈতিক অনিশ্চয়তা থাকে। আর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরে আসে। তারা মনে করে যে আচ্ছা আগামী ২-৩ বছর এট লিস্ট পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকবে না। আর যেহেতু একটা নির্বাচিত সরকার আসে, নির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী মানে এট লিস্ট 5 ইয়ার্স যদি আমরা চিন্তা করি, তো তারা ৫ বছর একটা সরকারের কাছেই থাকবে এটা যেহেতু এক্সপেক্ট করে। কারণ আ নির্বাচিত সরকারের আগে বা নির্বাচনের আগে যেটা হয় যে পরবর্তী সরকার আসলে কি ভূমিকা নিবে সেটা কেউ জানে না। সো নির্বাচিত সরকার যে ভূমিকাটাই নিবে সেটা ৫ বছরের জন্য এট লিস্ট স্থায়ী হবে। আ এই কারণে মানে এই যে দীর্ঘমেয়াদী একটা পলিসি, তো এই পলিসিটা ধারাবাহিক থাকবে বা পলিসির একটা ধারাবাহিকতা থাকবে সেই হিসাবেই কিন্তু নির্বাচনটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো এবার আমরা যদি দেখি আসলে যে ঐতিহাসিক প্যাটার্ন আসলে কি বলে, মানে নির্বাচনের পরে সাধারণত কি হয়? সো নির্বাচনের আগে সাধারণত একটু অনিশ্চয়তা দেখা যায়। সেই সময় মার্কেটে মাঝেমধ্যে আমরা মার্কেটকে কমতে দেখি। দেন আমরা যখন নির্বাচনটা হয়ে যায় যে ভোটের দিন এখানে ক্লিয়ারলি একটা লাইন দিয়ে দেখানো আছে। সো এক্সাক্ট একদম এরকমই হচ্ছে বা হয় এরকম না। বাট অনেকটা এমন হয়। কারণ ভোটের আগে একটু অনিশ্চয়তা থাকে যেটা আমরা দেখেছিলাম ইভেন আ নির্বাচনের গ্যাজেট প্রকাশ হওয়ার পরেও কিন্তু মার্কেট আমরা কমতে দেখেছি। দেন লাস্ট কিছুদিন ধরে মার্কেটকে একটু টার্ন অ্যারাউন্ড করতে আমরা দেখতে পাচ্ছি। সো এই অনিশ্চয়তার ফলেই কিন্তু এই জিনিসটা হয়। বাট ভোটের পর থেকে মানুষ একটু স্বস্তিতে আসে তখন মার্কেট পজিটিভ হতে থাকে। স্বাভাবিক বা সাধারণত আসলে আমরা গত কয়েকটা বা আগের কয়েকটা ইলেকশনের হিস্ট্রি দেখে আমরা যেটা দেখেছি যে নির্বাচনের পরবর্তী ১৫ দিন সাধারণত মার্কেটে ইতিবাচক রিটার্ন দেখা যায়। তো এটা আসলে হিস্ট্রিক্যাল একটা এভারেজ বলতেছি। এইবারও ১৫ দিনই হবে এরকম কিছু ইন্ডিকেট করতেছি না। এর বেশিও হতে পারে, কমও হতে পারে। বাট নির্বাচনের পরবর্তীতে মার্কেটে একটা বুলিশ মোমেন্টাম সাধারণত দেখা যায়। যেমনটা আমরা যদি একটু জাস্ট রিসেন্ট টাইম এর কথা বলি, যেমনটা আমরা দেখেছিলাম ৫ই আগস্টের পরে ৪ দিন বা ৫ দিন আমরা একটা বুলিশ মোমেন্টাম দেখেছিলাম মার্কেটে। এরপর কিন্তু আমরা সেন্টিমেন্টটা ঘুরে যেতে দেখি। আ ওই টাইমে আসলে ৪-৫ দিনের বেশি সেটা স্থায়ী হয় নাই। কারণ হলো যে ওই সরকার ৫ বছর থাকবে এই নিশ্চয়তা ছিল না। বাট নির্বাচনের পরে যেই সরকারই নির্বাচিত হয় তারা ৫ বছর থাকবে। এটা মোটামুটি নিশ্চিত। আ আ আনলেস খুব বড় কোনো ঝামেলা না হয় বা কিছু না হয়। তো সেজন্য মানুষ একটু স্বস্তি পায়, মেন্টালি একটু আ তারা একটু বুলিশ ফিল করে আসলে। তো এইবার আমরা একটা জিনিস দেখব যে আ এইবার যেহেতু আসলে আমরা যদি আমাদের নির্বাচনের কথাটাও বলি, এই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিএনপি। তারাই সরকার গঠন করতে যাচ্ছে। এটা মোটামুটি ক্লিয়ার। তো আমরা পূর্ববর্তী বিএনপির আমলগুলাতে বিএনপি এর আগে ২ বার ক্ষমতায় এসেছিল। তাদের যেই দলীয় প্রধান বা দলীয় চেয়ারম্যান ছিলেন তখন খালেদা জিয়া, উনার আন্ডারে ২ বার ক্ষমতায় এসেছিল। সো আমরা তখন মার্কেট কেমন পারফর্ম করেছে সেইটা একটু দেখব। তো বিএনপির আমলে ২ টা আ টার্ম ছিল। সো এখানে টার্ম 1 আর টার্ম 3 মাঝখানে টার্ম 2 তে আওয়ামী লীগ ছিল।
যাই হোক আমরা যদি টার্ম 1 এ দেখি তখন কিন্তু টার্নওভার বেড়ে গিয়েছিল প্রায় ৭,৮৫৬%। দ্যাট মিনস মার্কেটে কিন্তু ট্রেড হওয়াটা বাড়তেছিল তখন। আর মার্কেট ক্যাপেও কিন্তু বড় একটা গ্রোথ দেখা গিয়েছিল। ৩৪০% এর মতো একটা গ্রোথ ছিল। আর ওই টাইমে ৯৬ এর শেষ দিকে বা ৯৬ এর দিকে যখন বিএনপি ক্ষমতা ছাড়ে তখন কিন্তু মার্কেট একটা ভালো পজিশনে ছিল। ইভেন এর পরপরই ইলেকশনের পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা জানি যে ৯৬ সালে একটা ক্র্যাশ হয়েছিল মার্কেটে। আর আমরা যদি এর পরের টার্মটা দেখি, আচ্ছা এখানে একটু বলে নিচ্ছি, এখানে যে চার্টটা এটা অ্যাকচুয়াল বা একদম এইরকমই ছিল এরকম না। চার্টটা আ জাস্ট একটা আপনাদের বোঝার সুবিধার্থে দেয়া। সো এটাই একদম বা এটা নিয়ে খুব বেশি ইয়ে করার কারণ নাই যে না এরকমই ছিল। তারপর আমরা যদি দেখি ২০০১ থেকে ২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন কিন্তু ইন্ডেক্সের গ্রোথ দেখেছিলাম। তখন যে ইন্ডেক্সটা ছিল তখন ডিএসই এক্স ছিল না। আ তখন যেই ইন্ডেক্সটা ছিল সেটাতে আমরা ১২০% এর একটা গ্রোথ দেখেছিলাম ওই টার্মে। আর মার্কেট ক্যাপ কিন্তু তখন প্রায় ৩০০% মানে ৩ গুণ বেড়ে গিয়েছিল। তো এখনো সেম জিনিস হবে এটা আমরা বলতেছি না। বাট ওভারঅল যদি আমরা দেখি নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু আমরা মার্কেটে বাড়তে দেখেছি বা নির্বাচন বা একটা স্টেবল সরকার থাকলে আসলে মার্কেটকে আমরা বাড়তে দেখেছিলাম। আর এবার যেহেতু আসলে এবার নির্বাচনটা আরেকটু স্পেশাল কারণ প্রায় ১৭ বছর পরে একটা মোটামুটি একটা ফেয়ার ইলেকশন হলো। সো সেই ধারাবাহিকতাও যদি বলি মানুষ হয়তোবা এবার একটু বেশিই বুলিশ থাকবে। যেটার ফলে আমরা মার্কেটেও হয়তো সেটার একটা ইমপ্যাক্ট দেখতে পারবো এটাই আশা করতেছি। যাই হোক সো এইখানে ঝুঁকি আর রিটার্নের মধ্যে কিন্তু সামঞ্জস্যপূর্ণ একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। কারণ কিছুটা ঝুঁকি তো অবশ্যই থাকবে। কারণ ক্যাপিটাল মার্কেট কিন্তু ঝুঁকিপূর্ণ একটা জায়গা। সো এখানে কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হলে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। বাট নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু আমরা সাধারণত একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি বা হিস্ট্রি বলতেছে যে নির্বাচন পরবর্তী সময়ে মার্কেটে একটা বুলিশ মোমেন্টাম দেখা যায়। তো এইবার আমরা জাস্ট আ যদি দেখার চেষ্টা করি যে আমাদের মার্কেটের একটা লং টার্মে আমরা জাস্ট আ এইটা তো বলে নিচ্ছি যে এইটাই অ্যাকচুয়াল চার্ট এরকম না। আমরা জাস্ট একটা লম্বা টাইম ফ্রেম নিয়ে ওভারঅল সিচুয়েশনটা আসলে পোর্ট্রে করার ট্রাই করেছি। তো এটা থেকে জাস্ট এক্সাক্ট সেম এটা কেউ মনে করার দরকার নাই যে না এক্সাক্ট সেম জিনিসটাই আমরা এনেছি। বাট ওভারঅল একটা সিচুয়েশন আমরা এই চার্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে আমরা ১৯৯৬ বা ২০০১ এর যে ধস সেটাকে আসলে মেইনলি দেখানোর চেষ্টা করেছিলাম। আচ্ছা ৯১ থেকে ৯৬ বিএনপি ছিল। তারপর ৯৬ পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর কিন্তু মার্কেটে একটা খুব বুলিশ মোমেন্টাম দেখা যায়। দেন মার্কেটে যেহেতু একটা বুলিশ মোমেন্টাম এ যায় এবং মার্কেটে একটা বাবল ক্রিয়েট হয়, ওই টাইমে আমাদের মার্কেটের পি কিন্তু আ 50 প্লাস হয়ে গিয়েছিল আমি যতটুকু জানি। তো এরপরেই মার্কেটে একটা ধস আসে। তো ৯৬ তে একটা বড় ধস আসার পরে মার্কেট কিছুদিন এইখানে কনসলিডেট করে। দেন আমরা দেখি যে ২০০১ সাল থেকে মোটামুটি ৬-৭ সাল পর্যন্ত আ একটা কন্টিনিউয়াস একটা বা মোটামুটি স্টেবল ছিল বলা যায় আরকি। দেন ৮ এর পরে আরেকটা সরকার চেঞ্জ আসে। আ সো এই ৮ এর পরে সরকার চেঞ্জ আসার পরে তখন আবার মার্কেটে মোস্টলি কিছুটা বা এখানে আসলে তত্ত্বাবধায়ক সরকারও ছিল। সো ওভারঅল মোটামুটি স্থিতিশীল ছিল বা একটু নেগেটিভ ট্রেন্ডও ছিল ৮ সালের দিকে। দেন ৮ এ যখন সরকারটা আসে, এরপরে বুলিশ মোমেন্টাম এ যাওয়া শুরু করে। এই বুলিশ মোমেন্টাম কিন্তু ৮ এর পর থেকে বা ৮ এর মাঝামাঝি থেকে শুরু হয়ে সেটা কিন্তু ২০১১ সাল পর্যন্ত আসে। বা ১১ র অলমোস্ট শেষ ১০ এর শেষের দিকে। তো ১১ সালে এইখানেও একটা বাবল ক্রিয়েট হয়। বাবল ক্রিয়েট হওয়ার পরে কিন্তু ১১ তে একটা ধস আমরা দেখতে পাই। তো ওভারঅল আমরা যদি সাইকেল দেখি ১১ র পরে কিন্তু একটা লম্বা সময় ১১ থেকে আ এখন ২৬ সাল। সো আমরা লম্বা সময় কোনো মোমেন্টাম দেখতে পাচ্ছি না। সো এইরকম সাইকেলের সাথেও যদি আমরা তুলনা করি, তো এখন হয়তোবা এই কনসোলিডেট জোনে আছে। সো আমরা এইরকম যদি একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাবো এটা আমি বলতে চাই না। বাট আ দেখার মতো মার্কেট কিন্তু ওই জায়গায় রেডি আছে। কারণ মার্কেটের এখন পি রেশিও যদি আমরা বলি, পি রেশিও কিন্তু ইভেন 10 এর নিচে আছে। তো এভারেজ আমাদের ডিএসই বা ঢাকা স্টক এক্সচেঞ্জের এভারেজ পি থাকে কিন্তু ১৬, ১৫, ১৬ এরকম। সো এখন ১০ এর নিচে। সো আমরা যদি কন্টিনিউয়াস একটা গ্রোথ দেখি, সেটা খুব অবাক করার মতো কিছু হবে না।
আর সো রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু বাজারের অস্থিরতা কমায়। সেক্ষেত্রে আমাদের মার্কেটে যেটা দেখা যায় যে অনেক বেশি অস্থিরতা বা প্যানিক থাকে। প্যানিক থাকার কারণেই কিন্তু আমরা মার্কেটকে একটু উঠতে দেখলেই আবার পড়ে যেতে দেখি। তো এখন যদি আমরা একটু অস্থিরতা কম পাই সেক্ষেত্রে হয়তোবা একটা লম্বা টাইম ধরে বুলিশ মোমেন্টাম এ দেখলেও দেখতে পারি আমরা। তো এটা কিন্তু অনেক পজিটিভ কথা বললাম। বাজার কি, কি কারণে বাড়তে পারে, পি রেশিও বা অনেক কিছু বললাম। বাট কিছু নেগেটিভ সাইডও আছে বা বাস্তব দিক রয়েছে। সেটা হলো যে সুদের হার বা তারল্য। সো বর্তমানে কিন্তু আমাদের রেপো রেট 10% এর মতো রয়েছে। তো রেপো রেট 10% মানে আ ব্যাংকগুলো আসলে ইন্টারনালি একজন আরেকজনকে 10% রেটে ইন্টারেস্ট দিচ্ছে। বাট অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট কিন্তু আরো বেশি। 12-13% এর মতো চলে যাচ্ছে। কারণ আপনি যদি কোন ব্যাংক থেকে ইন্টারেস্ট বা লোন নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আসলে 13% এর মতো ইন্টারেস্ট আপনাকে পে করতে হবে। আর ব্যাংকে আপনি রাখতে গেলে 11-12 অর সামটাইমস আপনি ইন্টারেস্ট বা একটা লোন নিতে গেলে 14-15% ও হয়তোবা আপনাকে ইন্টারেস্ট পে করা লাগতে পারে। তো এত বেশি যখন ইন্টারেস্ট রেট থাকে, তখন কিন্তু শেয়ার বাজার আসলে ভালো করতে পারে না। কারণ এইখানে তখন লিকুইডিটি আসতে পারে না। মানে ক্যাশ বা তারল্য যেটা সেটা আসতে পারে না। তো ক্যাশ আসতে পারে না কারণ ক্যাশ যদি জাস্ট সহজ করে বলি যে ওই ক্যাশ টাকাটা যদি কেউ ব্যাংকে রাখে সে নিশ্চিত হয়তো 12-13% এর মতো একটা রিটার্ন পাচ্ছে। সো সে আসলে রিস্কি মার্কেটে তখন আসবে না। বা এখানে যদি আসলে কেউ লোন নিয়ে শেয়ার মার্কেটে বা এই যে আমাদের যে মার্জিন লোন রয়েছে সেটাও যদি নিয়ে কেউ ইনভেস্ট করতে চায়, সো নরমাল লোন নিলেও কিন্তু তাকে 12% এর মতো ইন্টারেস্ট নিয়ে বা 15-16% ও আসলে তাকে ইন্টারেস্ট পে করে তারপরে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। আর যদি মার্জিন লোন নিতে চায় তাহলে কিন্তু 17-18 বা কারো ক্ষেত্রে 20% ও আ লো ইন্টারেস্ট শোধ করতে হবে তাকে যদি মার্জিন লোন নিয়ে কেউ মার্কেটে ইনভেস্ট করতে চায়। তো ওভারঅল আসলে রেপো রেট বা ইন্টারেস্ট রেট যখন হাই থাকে তখন তারল্য কিন্তু একটু ব্যয়বহুল থাকে। এর ফলে আ লিকুইডিটি থাকে না মার্কেটে। যেই কারণে মার্কেট আসলে খুব বেশি উঠতে পারে না। কারণ মার্কেট উঠতে গেলে কিন্তু এইখানে ভালো টার্নওভার থাকাটা অনেক বেশি জরুরি। তো এবার আমরা যদি দেখি যে নির্বাচনের পরে আসলে মার্কেট কেমন থাকে? সো আমরা নির্বাচনের পর মার্কেটকে ৩ টা ধাপে ভাগ করেছি। তো ১ম টা হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আর ২ নম্বরটা হলো যে প্রফিট টেকিং, দেন ৩ নাম্বার হলো স্থিতিশীলতা। তো ১ম ক্ষেত্রে যেটা হয় যে নির্বাচনের পরপর মার্কেট অনেক বেশি উঠে যেতে আমরা দেখি। ওই যে যেটা বললাম এর আগেও যে হিস্ট্রিক্যাল এভারেজ বলতেছে যে ১৫ দিনের মতো মার্কেট একটা আপ ট্রেন্ড এ থাকে। সো ওই ১৫ দিন পরে যেটা হয় যে প্রফিট টেকিং টা শুরু হয়। আ এবারও ১৫ দিন পরে হবে এটা বলতেছি না আমি। আবারও জাস্ট ক্লারিফাই করে নিচ্ছি। বাট হিস্ট্রিক্যালি যদি বলি যে কিছুদিন একটা তাৎক্ষণিকভাবে মার্কেট উঠতে দেখা যায়। দেন কিছুটা প্রফিট টেকিং শুরু হয়। দেন প্রফিট টেকিং হয়ে গেলে তারপর আমরা মার্কেটকে একটু স্টেবল হতে দেখি। সো এইখানে আমরা এই যে নির্বাচন পরবর্তী বাজারের চক্রটাকে আরেকটা ভাগে ভাগ করেছি। সো ১ম ১ থেকে ১৫ দিনের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। তারপরে কিন্তু ১ থেকে ৩ মাস প্রফিট টেকিং চলতে থাকে। দেন হয়তোবা যদি ফান্ডামেন্টালি কোম্পানিগুলা ভালো করতে থাকে বা ভালো করা শুরু করে নির্বাচিত সরকার বা পলিটিক্যাল স্ট্যাবিলিটির কারণে তখন আস্তে, আস্তে দীর্ঘমেয়াদী একটা আপট্রেন্ড দেখা যেতে পারে বা দীর্ঘমেয়াদী ফান্ডামেন্টাল ট্রেন্ড আমরা যেটাকে বলতেছি। দেন এছাড়াও আসলে আরেকটা ব্যাপার যেটা হয় যে স্মার্ট মানি তখন আসলে আস্তে, আস্তে মার্কেটের দিকে আসা শুরু করে। আর নির্বাচন শেষ মানেই কিন্তু এই স্মার্ট মানিরা নির্বাচনের আগে হয়তোবা ওয়েট অ্যান্ড সি নীতিতে তারা বসে থাকে। তারা ওয়েট করতে থাকে তাদের মানিটা সাইড লাইনে রেখে। যে আমরা দেখি কোন দিকে যায় বা ইকোনমি কোন দিকে যায়, নতুন সরকার কি করতেছে সবকিছু দেখে তারা বিনিয়োগ করতে চায়। সো যখন নতুন সরকার আ যদি ভালো উদ্যোগ নেয় সেক্ষেত্রে তাদের ওয়েট অ্যান্ড সি আস্তে, আস্তে অবসান করে তারা ইনভেস্টমেন্ট এ ফিরে আসে। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা শুরু করে। কারণ তারা যদি দেখে যে এই সরকারটা ভালো করতেছে বা ভালো আম ইনিশিয়েটিভ নিচ্ছে সেক্ষেত্রে তারা এতটুকু এনসিওরিটি পায় যে এই ৫ বছর এই সরকারটা স্টেবল থাকবে বা তারা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে। তো দীর্ঘমেয়াদে তারা চিন্তা করা শুরু করে এবং এর ফলে তারা যেহেতু ইনভেস্ট করা শুরু করে এর ফলে লিকুইডিটি বা তারল্য সংকট আস্তে, আস্তে কমে আসে বা মার্কেটে কিছু লিকুইডিটি দেখা যায়। তো এইটাও মার্কেটকে তখন আ আপ ট্রেন্ড এ বা পজিটিভ ট্রেন্ড এ নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখে। তো এবার আমরা যদি দেখি যে আসলে সবচেয়ে বেশি সম্ভাবনা কোন খাতগুলাতে রয়েছে?
বা আপনি এখন কোন খাতগুলাতে ইনভেস্টমেন্টের জন্য নজর রাখবেন? আ ১ম এই আমরা রেখেছি ফার্মা সেক্টর। কারণ ফার্মা সেক্টরে আমরা দেখেছি যে লাস্ট কিছুদিন বা লাস্ট 1-2 ইয়ার্স এ আমরা ওভারঅল সেক্টরে ১২-১৫% রেভিনিউ গ্রোথ দেখতে পেয়েছি। স্পেশালি আমরা যদি বলি যে ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু বেশ ভালো রেভিনিউ গ্রোথ ছিল অলমোস্ট সবগুলা ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্যই। তো এখানে আমরা ওভারঅল লাস্ট কয়েক বছর ধরে লাস্ট ১-২ বছর স্পেশালি আমরা ভালো একটা রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি। ১২-১৫%। তো এটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে ফার্মা সেক্টরটা একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। কারণ আ রেভিনিউ যদি ১২-১৫% করে বাড়তে থাকে, প্রাইসেও সেটার অবশ্যই একটা রিফ্লেকশন দেখা যাবে। আর দেন আমরা যদি আসি পরবর্তী খাত হিসাবে আমরা রাখতেছি অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার যেমন সিমেন্ট, সিরামিকস, আ পেইন্টিং কোম্পানি এইরকম যারা আছে। তো কনস্ট্রাকশন রিলেটেড স্পেশালি সিমেন্ট সেক্টরে যারা আছে, সিমেন্ট অর রড এইসব সেক্টরে যারা আছে। তো এদের ক্ষেত্রে যেটা হয় যে যেমন আমরা লাস্ট 2 ইয়ার্স এর কথা যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এডিপি তে কোনো আম বাজেট ছিল না আসলে। কোনো আমরা ইনফ্রাস্ট্রাকচার আ বিল্ড করতে কিছু দেখি নাই। যেমন আগে সরকার থাকতে পদ্মা সেতু বা এই যে একটা টানেল করা হয়েছিল কর্ণফুলী টানেল। এরকম কিছু কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেখি নাই। বাট আ নির্বাচিত যেই সরকার তাদের অবশ্যই অবকাঠামোগত উন্নতি করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু সিমেন্ট, রড এগুলার ইউজেস বেড়ে যাবে। আর সিমেন্ট কোম্পানিগুলোর কিন্তু হিস্ট্রিক্যালি তাদের 20-30% আ আ কনজিউম কিন্তু আসলে গভর্নমেন্টই করে থাকে। সো গভর্নমেন্ট কিন্তু হিউজ একটা পোরশন কনজিউম করে থাকে। তো লাস্ট 2 ইয়ার্স কোন গভর্নমেন্ট প্রজেক্ট হয় নাই মানে হলো লাস্ট 2 ইয়ার্স সিমেন্ট কোম্পানিগুলার সবচেয়ে বা তাদের 1/3 এর মতো সেল কম ছিল। তো স্টিল ওই টাইমটাতে যেই কোম্পানিগুলা ভালো করেছে ওইগুলাতে অবশ্যই আপনি নজর রাখতে পারেন। কারণ সামনের দিনগুলাতে যখন আ সরকার আবার তার এডিপি বাস্তবায়নের কাজ শুরু করবে তখন তাদের কনজিউম বা তাদের যেই সেলস আ রেভিনিউ সেটা আরো বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি নেট প্রফিটেও সেটার একটা রিফ্লেকশন দেখতে পাবেন এবং নেট প্রফিটের রিফ্লেকশন থাকলে প্রাইসে একটা রিফ্লেকশন দেখতে পাবেন। তারপর আমরা যেই সেক্টরটাকে বলতেছি সেটা হলো ব্যাংকিং সেক্টর। তো ব্যাংকিং সেক্টরটা অবশ্যই ভালো। স্পেশালি ভালো ব্যাংকগুলাতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তো নেক্সট বা এই যে এখন নির্বাচিত সরকারের আন্ডারে এই সেক্টরটা হয়তো ভালো করবে। তবে অবশ্যই আপনি খেলাপি ঋণ বা সুদের হার কোন দিকে যাচ্ছে সেটাকে নজরে রাখতে হবে। তো সেটাকে নজরে রেখে আপনি এই জায়গাটায় ব্যাংকিং সেক্টরে বা ভালো ব্যাংকে ইনভেস্ট করলে হয়তোবা ভালো একটা প্রফিট নিতে পারবেন। তারপর যে সেক্টরটাকে আমরা ইম্পোর্টেন্ট মনে করতেছি সেটা হলো যে বিদ্যুৎ ও জ্বালানি। সো এইখানে আসলে সরকার কিভাবে বা নতুন সরকার কিভাবে ইনিশিয়েটিভ নিচ্ছে সেটার দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। তারা কি বাইরের থেকে আউটসোর্স করবে কিনা? বা করলেও আপনি যেকোনো একটা কোম্পানি বা যেকোনো একটা শেয়ার কেনার আগে ওই কোম্পানি থেকে আউটসোর্স করবে কিনা? বা যেই বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলা রয়েছে ওইগুলার ক্ষেত্রে আসলে কি হবে? তো সবকিছু দেখে যদি আপনি এখানে ডিসিশন নিতে পারেন। এছাড়াও আসলে বিদ্যুৎ কেন্দ্রে বা এই যে পাওয়ার প্ল্যান্ট গুলাতে সরকার কেমন ভর্তুকি দিতে চাচ্ছে বা প্রাইসিং টা কিভাবে করতে চাচ্ছে, এগুলা যদি আপনি একটু নজরে রাখতে পারেন, সো বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর থেকেও হয়তোবা আপনি প্রফিট করতে পারবেন। এবার আমরা যদি আসি যে আ সম্ভাব্য কি হতে পারে? সো নির্বাচনের পরে আমরা বুল কেস হিসাবে আলোচনা করব বা পজিটিভ ব্যাপার এবং নেগেটিভ ব্যাপার বা বিয়ার কেস হিসাবেও আলোচনা করব। তো বুল কেস কি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে মসৃণ ক্ষমতা হস্তান্তর। সো আ এটা আমরা আশা করতেছি হবে। কারণ আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে বিরোধী দল যারা বা আমরা যাদেরকে বিরোধী দল হিসেবে চিন্তা করতেছি, তারা বলতেছে যে তারা হেল্প করবে এই ক্ষেত্রে সরকারকে বা প্রপারলি যাতে ক্ষমতা হস্তান্তরটা ভালোভাবে হয়। এই ক্ষেত্রে তারা হেল্প করবে। আর ২ নাম্বার যেটা যে সংস্কার কার্যক্রমে গতি এটা হয়তোবা এখন আমরা বুঝতে পারতেছি না। বাট কিছু ইস্যু যেহেতু আছে সো এইখানে যেই গভর্নমেন্ট বা যারা সরকার গঠন করবে তারা কি বলে বা এই একটা গণভোট যেহেতু হয়েছে সো সেই ক্ষেত্রে তারা এটা নিয়ে কোনো ইস্যু আবার রেইজ করে কিনা বা রেইজ করলেও তখন বিরোধী দলগুলা এটার অবস্থান তাদের কোথায় থাকে সেটা হয়তো আপনাকে দেখতে হবে। ১ম নাম্বারটা আমরা মোটামুটি সিউরলি দেখতে পাচ্ছি যে মসৃণ ক্ষমতা হস্তান্তর হয়তো হয়ে যাবে। বাট ২ নাম্বারে কোনো ঝামেলা হবে কিনা সেটা হয়তো আপনাকে দেখতে হবে। বাট এটা যদি কার্যক্রমের গতিটা ভালো থাকে সেটাকে আমরা বুল কেস হিসাবে ধরতেছি। আর রেমিটেন্স বৃদ্ধি যদি পায়, সো এই ক্ষেত্রে
আর নির্বাচিত সরকার যদি আসলে হুন্ডি বা এই আনঅফিসিয়াল যে চ্যানেলগুলা আছে সেই চ্যানেলগুলার থেকে টাকাটা যদি অফিসিয়াল চ্যানেলে নিয়ে আসতে পারে তাহলে এটাও একটা পজিটিভ কেস হিসাবে আমরা চিন্তা করতেছি। সো ওভারঅল এই ব্যাপারগুলা বা বুল কেসটা যদি হয় তাহলে হয়তোবা আমরা ইন্ডেক্সে একটা র‍্যালি দেখতে পাবো। আর বিয়ার কেসে রয়েছে যে পলিসি গ্রহণে যদি বিলম্ব করে, সো নির্বাচিত সরকার যারা রয়েছে তারা যদি আসলে পলিসি গুলাতে ডিলে করে আ আর উচ্চ সুদের হার যদি তারা অব্যাহত রাখে এবং উচ্চ মূল্যস্ফীতি যদি তারা আসলে কন্ট্রোল না করতে পারে, তাহলে হয়তোবা মার্কেটকে আমরা কারেকশনে বা সাইডওয়েজে দেখতে পেলেও পেতে পারি বা দেখতে পেলেও সেটা খুব বেশি অবাক করার মতো বিষয় হবে না। যাই হোক, এই ক্ষেত্রে এখন সাধারণ বিনিয়োগকারীর করণীয় কি? তো ১ম ব্যাপার যেটা যে আপনাকে অবশ্যই গুজব এড়িয়ে চলতে হবে। আপনি নিজে জাস্ট দেখে শুনে বুঝে আপনাকে ইনভেস্ট করতে হবে। অন্য কে কি বলতেছে অনেকে হয়তোবা এখন আপনি মার্কেটে অনেক রকম গুজব দেখতে পারবেন। হয়তোবা কেউ বলবে যে অমুক কোম্পানিটা বিএনপির বা বিএনপির ওই নেতার এটা অনেক বুম হবে বা বিভিন্ন ধরনের কথা হয়তোবা মার্কেটে শুনতে পাবেন। বাট সেই গুজবে কান না দিয়ে আপনাকে জেনে বুঝে ইনভেস্ট করতে হবে। আর দেন ২ নম্বরে যেটা যে আপনি অবশ্যই ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করতে হবে। সো এই যে স্ট্রং আর্নিংস বা লো পি অথবা আমাদের চ্যানেলে আসলে আমরা চেষ্টা করি মোটামুটি ফান্ডামেন্টালি স্ট্রং যে কোম্পানিগুলা সেগুলার এনালাইসিস করতে। তো সেগুলা দেখেও হয়তোবা আপনি ডিসিশন নিতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন। যাই হোক ওভারঅল আসলে আপনি ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করতে হবে। সো কারো কথা শুনে কোনো একটা বন্ধ কোম্পানিতে বা বন্ধ কোম্পানি নতুন করে আবার চালু হবে এই চিন্তা চেতনার থেকে ইনভেস্ট করার মানে হয় না। বা ইনভেস্ট করলেও সেখানে কিন্তু আপনার অনেক বেশি রিস্ক থাকে। আর অবশ্যই এই যে নির্বাচনের পরদিন থেকে ঝাঁপিয়ে পড়ার দরকার নাই। আপনি ধাপে, ধাপে বিনিয়োগ করুন। কারণ আমরা তো জানি না যে নতুন সরকার যে পলিসি গুলা গ্রহণ করবে সেটা কি তারা তাড়াতাড়ি করবে নাকি সেটা ভালো হবে না খারাপ হবে। তো আপনি ধাপে, ধাপে বিনিয়োগ করলে সেটাই বরং আপনার জন্য ভালো হয়। আর অবশ্যই দীর্ঘমেয়াদে চিন্তা করবেন। সো আ লাস্ট ৩ দিনে বা T2 তে প্রফিট টেক করতে হবে। এরকম কোম্পানিতে ইনভেস্ট না করাই ভালো। কারণ T2 তে আ প্রফিট টেক করতে হবে এরকম কোম্পানিতে ইনভেস্ট করলে তখন কিন্তু উল্টা আপনি লসেও চলে যেতে পারেন। তো এটা তো হলো ওভারঅল আপনি কি আসলে নজরে রাখবেন। এবার যদি আমরা বলি যে এট লিস্ট পরবর্তী ৬ মাস আপনি কি, কি নজরে রাখা উচিত। সো এর মধ্যে ১ম এই আসে রেপো রেট আর তারল্য। সো মার্কেটে অ্যা কেমন তারল্য আসে স্পেশালি আমরা মার্কেটে দেখি যে যদি রেপো রেট 6.5% এর আশেপাশে আসে তখন কিন্তু পর্যাপ্ত তারল্য পাওয়া যায় আমাদের মার্কেটে। এটা হিস্ট্রিক্যাল ডেটা থেকে বলতেছি। সো এখন যেহেতু 10% এর মতো রেপো রেট রয়েছে রেপো রেট কমা শুরু হলেই হয়তোবা এখানে তারল্য বা লিকুইডিটি বাড়া শুরু করবে। এটা আগামী ৬ মাস বা ১ বছর আপনাকে একটু নজরে রাখতে হবে। আর কোম্পানিগুলার আয় যদি আসলে না বাড়ে বা যদি বাড়ে, যেমন আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেয়া আছে। যেটা উম আ ক্যাল সিকিউরিটিজ একটা প্রেডিকশন দিয়েছিল যে আ ইনডেক্স হয়তোবা ১০,০০০ এর দিকে যাবে। সো সেটা কেন যাবে? সেই ক্ষেত্রে কিন্তু তারা বলেছিল যে কোম্পানির আয় হয়তোবা ১০% এর মতো করে বৃদ্ধি পাবে। এর ফলে বা এটার কারণেই তারা ইনডেক্সকে ১০,০০০ এ যাবে এরকমটা মনে করতেছে। তো এরকমটা হলে এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার হবে। আর ডলার রেট কিন্তু এখন ১২৩-২৪ টাকায়। এটা আসলে একটু আগের ডেটা রয়েছে। যাই হোক, সো ডলার রেটটা যদি একটু স্টেবল হয়, স্টেবল হলে সেটা অবশ্যই মার্কেটের জন্য পজিটিভ হবে। বাট ডলার রেট যদি আরো বাড়তে থাকে বা সেটাকে যদি কন্ট্রোল না করতে পারে নির্বাচিত সরকার বা নতুন সরকার, সেটা অবশ্যই মার্কেটের জন্য নেগেটিভ ব্যাপার হবে। আর রাজনৈতিক স্থিতিশীলতা, সো এইখানে রাজনৈতিক স্থিতিশীলতা বা নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এটা থাকতেছে কিনা এটার দিকেও আপনি একটু খেয়াল রাখবেন। আর ওভারঅল মনে রাখবেন যে নির্বাচন কিন্তু অনিশ্চয়তা কমায়। কিন্তু মুনাফাটা আসবে কিন্তু আপনার কোম্পানির কাছ থেকেই। তো নির্বাচন হয়েছে দেখেই জাস্ট আপনার মুনাফা বেড়ে যাবে বা নির্বাচন হয়েছে দেখেই যেকোনো কোম্পানিতে ইনভেস্ট করা যাবে ব্যাপারটা এরকম না। যে কোম্পানি মুনাফা বা লাভ দিবে বা প্রফিট দিবে আ সেই কোম্পানিতেই আপনাকে ইনভেস্ট করতে হবে। তো এই যে কথাটা বললাম যে নির্বাচন বাজারের মোড় ঘুরাতে পারে বা বাজারের ব্যাপারে একটা বুলিশ সেন্টিমেন্ট আনতে পারে। কিন্তু মুনাফা কিন্তু আসবে আসলে আপনার সঠিক বিনিয়োগ সিদ্ধান্তে। আপনি একটা বাজে কোম্পানিতে ইনভেস্ট করলেন। সেখানে হয়তোবা কিছুটা প্রফিটও পেলেন বাট সেই প্রফিটটা হয়তোবা খুব বেশি দিন থাকবে না। কারণ ওই কোম্পানিটা তো আসলে ভালো না। বা ওই কোম্পানিটার আসলে ফান্ডামেন্টালস এ কিছুই নাই। যেটা আমরা যেমন দেখলাম যে লাস্ট আ কিছু ব্যাংক বা এনবিএফআই তে ইনভেস্ট করে অনেকেই আসলে সেখানে তাদের পুরো টাকা জিরো হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আসলে আবেগের চেয়ে যুক্তি এবং ডেটাকে প্রাধান্য দিয়েই আপনাকে ইনভেস্ট করতে হবে।
তো এই ছিল আমাদের ওভারঅল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন যে নির্বাচন পরবর্তী বাজার নিয়ে আপনার চিন্তাভাবনা কি? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।